মানসম্মত পণ্য তৈরি করেও মার্কেটিংয়ে পিছিয়ে বাংলাদেশ। বাজার ধরতে হিমশিম খাচ্ছেন উদ্যোক্তারা। ব্র্যান্ড ইমেজ তৈরিতে গুরুত্ব দেওয়ার তাগিদ। উত্থান পতনে অস্থির ঢাকার পুঁজি বাজার। গেল সপ্তাহে 3 সূচকে হারিয়েছে পয়েন্ট, কমেছে বাজার মূলধন। দৈনিক লেনদেন মাত্র একদিন ছাড়িয়েছে 500 কোটি টাকা। চট্টগ্রাম বন্দরে নিউ মেরিন টার্মিনাল বিদেশিদের ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক কর্মচারীদের গণ অনশন। নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ার শঙ্কা। হেমন্তে ব্যস্ত বাংলার ফসলি মাঠ। চলছে ধান কাটা, মাড়াই। আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি। ইলিশের আশায় সাগরে যাচ্ছেন কক্সবাজারের লাখো জেলে। এবং সেন্ট মার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা উঠে গেলেও নেই পর্যটক। লোকসানের শঙ্কায় ছাড়ছে না জাহাজ। 3 মাস পর দৃশ্যমান হলো রাঙামাটির ঝুলন্ত সেতু। ফিরেছে কর্মচাঞ্চল্য। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলী। মানসম্পন্ন পণ্য তৈরি করেও ব্র্যান্ডিং ঘাটতিতে পড়ে আছে চামড়া, হস্তশিল্প, তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন সম্ভাবনাময় শিল্প খাত। শুধু আন্তর্জাতিক বাজার নয়, দেশীয় বাজারেও হিমশিম খাচ্ছেন অনেক উদ্যোক্তা। বৈশ্বিক বাজার দখলে নিতে অভ্যন্তরীণ বাজারেও ব্র্যান্ড ইমেজ তৈরিতে গুরুত্ব দেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। ফরহাদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন অনুপ দত্ত। রাজধানী ঢাকার অদূরে সাভারের এই কারখানায় তৈরি হয় বিশ্বের নামি দামি সব ব্র্যান্ডের ব্যাগ, মানিব্যাগ, বেল্ট সহ বিভিন্ন পণ্য। আন্তর্জাতিক মান বজায় রেখে উৎপাদন প্রক্রিয়ায় পুরোটাতে জড়িত দেশীয় কর্মীরা। রফতানি নির্ভর খাতে যুক্ত হতে পেরে তারাও সন্তুষ্ট। ভালো লাগে তো, আমরা দেশের জন্য কিছু করতে পারি, কারণ আমাদের এখানে যদি একটা রেমিটেন্স আসে, আমরা এখান থেকে যে স্যাম্পলটা তৈরি হয় ওটা বাইরে যায়, বাইরে যাওয়ার পর বায়ার যদি পছন্দ করে তাহলে ওটার উপর অর্ডার দেয়। বিভিন্ন দেশের পণ্য আমাদের ফ্যাক্টরি থেকে রপ্তানি করা হয়। তার মধ্যে সবচেয়ে বড় হলো জাপানিজ কোম্পানি, সাথে আমরা ডিল করি। শুধু এই কারখানাতেই নয়, দেশে এমন হাজারো কারখানায় মানসম্মত পণ্য তৈরি হচ্ছে। দেশ জুড়ে গড়ে উঠছে নতুন নতুন শিল্প। কিন্তু আন্তর্জাতিক বাজারে তো দূরের কথা, দেশীয় বাজারে টিকে থাকতে নানা চ্যালেঞ্জে পড়ছেন উদ্যোক্তারা। কারণ সঠিক ব্র্যান্ডিংয়ের ঘাটতি। বিশেষ করে হস্তশিল্প, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়া শিল্প কিংবা তথ্য প্রযুক্তি খাত, সবখানেই দেখা যাচ্ছে একই চিত্র। বিদেশে কাস্টমারের সাথে B2B-তে আমরা বিজনেস করি। কাস্টমারের ব্র্যান্ড উই আর মেকিং ফর দেম। হ্যান্ডিক্রাফট হচ্ছে একটা পোটেনশিয়াল প্রোডাক্ট যেটা বিদেশিরা আমাদের কাছে পারচেস করবে। সো হ্যান্ডিক্রাফটসের মাধ্যমে যদি বাংলাদেশের ব্র্যান্ডিং হয়, তখন হ্যান্ডিক্রাফটের সাথে আনুষঙ্গিক আরও অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আমরা ব্র্যান্ডিং করতে পারবো। তখন মেড ইন বাংলাদেশ এই আস্থাটা বিদেশের কাছে আরও অনেক বেশি গ্রহণযোগ্য হবে। জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে 2024-25 অর্থ বছরে বাংলাদেশ থেকে মোট রফতানি হয়েছে 4,828 কোটি 39 লাখ ডলারের পণ্য, যা এর আগের অর্থ বছরের তুলনায় প্রায় 8.58% বেশি, যার অধিকাংশই আমদানি করা প্রতিষ্ঠানের নামে বাজারে বিক্রি হয়ে থাকে। বিশ্লেষকরা বলছেন, বিশ্ববাজারে নিজস্ব ব্র্যান্ড ইমেজ বাড়াতে হলে দেশের বাজারে সুনাম তৈরিতে বিশেষ গুরুত্ব দিতে হবে। এতে আস্থা পাবে বৈশ্বিক ক্রেতারা। ভ্যালু চেনের সঙ্গে আরেকটু অঙ্গাঙ্গিভাবে জড়িত হতে হবে। মোস্টলি তো ওয়েস্টার্ন কনজিউমার, তাদের সঙ্গে বোঝা তারা কোনটাকে পছন্দ করবেন, এটার জন্য অবশ্যই ইন্ডাস্ট্রিকে ভালোভাবে কিন্তু গবেষণা করতে হবে এবং সেখানে কিন্তু পয়সা খরচ করতে হবে। ওভারঅল কান্ট্রি ইমেজ এবং ইন্ডাস্ট্রি ইমেজও কিন্তু ব্র্যান্ডিং তৈরি করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে, নিজস্ব পরিচয় তৈরি করতে পারলেই দেশের শিল্প খাত হতে পারে আরও সমৃদ্ধ ও প্রতিযোগিতামূলক। বাংলাদেশের সম্ভাবনা সীমাহীন। তাই এখন শুধু দরকার একসাথে কাজ করার, গুণগত মানের পাশাপাশি বিশ্বমানের ব্র্যান্ডিং নিশ্চিত করার। তাহলেই মেড ইন বাংলাদেশ হয়ে উঠবে এক আস্থার প্রতীক, আর বাংলাদেশ পৌঁছে যাবে বৈশ্বিক ব্র্যান্ডের শীর্ষ সারিতে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, সাভার, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ বহুমুখী পাট পণ্য প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির সভাপতি মোহাম্মদ রাশেদুল করিম মুন্না। জনাব মুন্না, এই সময় বাণিজ্যে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আমরা প্রতিবেদনটি যেমন দেখছিলাম, এখানে প্রতিবেদনের তথ্য উপাত্তের মাধ্যমে দেখানো হয়েছে আমাদের রফতানি বাড়ছে বা সবকিছু মিলে সম্ভাবনাময় খাত হিসেবে যে খাতগুলো, শিল্প খাতগুলো দাঁড়িয়ে আছে, সেগুলোর মানসম্মত পণ্য উৎপাদনের পরও মার্কেটিংয়ের দিক থেকে আমরা কিছুটা পিছিয়ে আছি, যেটি হলে হয়তো আমাদের রফতানি আরও বৃদ্ধি পেত বা সব কিছু মিলিয়ে অর্থনীতি আরও চাঙ্গা হতে পারত। তো এই যে মার্কেটিং আমাদের পিছিয়ে থাকা, এর পেছনে প্রধান কারণগুলো আপনি কি দেখছেন?
ইনফ্যাক্ট আমি গত 3 দিন আগেই বাইরে থেকে আসলাম। আমরা যারা এক্সপোর্ট করছি আমাদের মেজর যে চ্যালেঞ্জটা আমরা দেখি সেটা হচ্ছে যে বাংলাদেশ সম্পর্কে বায়ারদের সাইড থেকে পজিটিভ পারসেপশন বা ইমেজটা নেই। অনেক ক্ষেত্রেই আমাদের মিডিয়াগুলা নেগেটিভ ইনফরমেশনগুলো যতটা বেশি যায় পজিটিভ ইনফরমেশনগুলো সেভাবে যাচ্ছে না। তাদের পারসেপশন হচ্ছে বাংলাদেশ ঘূর্ণিঝড়ের দেশ, বন্যার দেশ, দারিদ্র্যের সংখ্যা বেশি। এই যে একটা দারিদ্র্য কেন্দ্রিক একটা যে পারসেপশন, এটা বায়ারদের আস্থার জায়গাটাতে হচ্ছে একটা বড় ধরনের সংকট তৈরি করেছে। দ্বিতীয়ত হচ্ছে আমরা দেখেছি যে বিশ্ব বাণিজ্যর মধ্যে একটা পরিবর্তন এসেছে। আমেরিকা সহ অনেক দেশগুলোই কিন্তু আমেরিকার যে মিত্র দেশগুলো আছে তারা চায়না থেকে সরে আসতে চাচ্ছে, তারা নতুন দেশ খোঁজার চেষ্টা করছে যেখানে তাদের পণ্যটা তারা পাবে। সেই জায়গাতে গার্মেন্টসের একটা ডেভেলপমেন্ট হয়েছে রানা প্লাজার ঘটনার পর, যে ফ্যাক্টরিগুলো কমপ্লায়েন্স সার্টিফিকেশনের আওতায় এসেছে, ডেভেলপ করেছে এবং সার্টিফিকেট নিয়ে তারা গার্মেন্টস ছাড়াও কিন্তু অন্যান্য বেশিরভাগ ফ্যাক্টরি বা কারখানায় কিন্তু এসডিজি প্রকল্পের পরে যে সবুজায়ন প্রক্রিয়া তার মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা এখনই শুরু করেছে। কিন্তু আপনি যেমনটি বলছেন সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যে আমরা যাচ্ছি বা আমাদের যে পজিটিভ যে দিকগুলো রয়েছে সেগুলো এখনো বিদেশি বায়ারদের কাছে আমরা তুলে ধরতে পারছি না। তো এই যে বিদেশি বায়ারদের কাছে তুলে ধরতে পারছি না, এটা তো বিদেশি ক্ষেত্রটি গেল। দেশীয় বাজারেও কিন্তু আমরা অনেক উদ্যোক্তা পাচ্ছি যারা এখনো সেই মার্কেট ধরা কিংবা ব্র্যান্ডিং ভ্যালু ক্রিয়েট করার জায়গা থেকে পিছিয়ে রয়েছে। তো দেশীয় বাজারে যে পিছিয়ে থাকা, এর পেছনে প্রধান কারণটি কি? এটার মূল কারণ হচ্ছে যে এই সেক্টরে যারা কাজ করছে সেখানে দেশীয় ব্র্যান্ডিংয়ের বিষয়টা যে খুব গুরুত্বপূর্ণ, এই অনুধাবনের জায়গাটা হচ্ছে আমি মনে করি ঘাটতি আছে। এবং সেই জায়গাতে হাতে গোনা কিছু প্রতিষ্ঠান কিন্তু ব্র্যান্ডিং নিয়ে কাজ করছে, তারা কিন্তু দেশীয় বাজারে ভালো করছে, সেটা কিন্তু একটা উদাহরণ আছে। সুতরাং আমি মনে করব যে ইন্টারন্যাশনাল মার্কেটে, যেটা আমি বলতে যাচ্ছিলাম, যে ইন্টারন্যাশনাল মার্কেটে যেহেতু একটা বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে, বিশেষ করে গত কয়েক বছর যে সারা বিশ্বের অর্থনীতির মধ্যে একটা পরিবর্তন আসার যে চ্যালেঞ্জটা তৈরি হয়েছে, সেখানে কিন্তু বাংলাদেশ একটা সুযোগ নিতে পারে। এবং সেই ক্ষেত্রে খুব জরুরি হয়ে গেছে যে আমার বায়ার যেমন প্রথমেই প্রশ্ন করছে ইংল্যান্ডের একজন বায়ার গত 3 দিন আগে, যে তোমাদের পণ্যটা কি চায়না থেকে কম দামে পাওয়া যাবে কিনা, এবং তোমরা সেভাবে তোমাদের ফ্যাক্টরিগুলো কমপ্লায়েন্স সার্টিফিকেশন আছে কিনা, যেটা গার্মেন্টসের কথা আমি বলেছি। সুতরাং এই যে নন গার্মেন্টস সেক্টরে আমাদের এখানে শিশু শ্রম ব্যবহার হয় না, এখানে সেফটি সিকিউরিটি বিষয়গুলো এনশিওর করে এখানে কলকারখানা পরিচালিত হয়, এই যে তাদের কাছে যে একটা ইম্পর্টেন্ট ইস্যু, একটা কনজিউমার প্রোডাক্ট তার মার্কেটিংয়ে নিতে গেলে ওই ফ্যাক্টরি কমপ্লায়েন্স সার্টিফিকেশন কিনা, এটা কিন্তু প্রথমে বায়ার প্রশ্ন করে। সুতরাং এই জায়গাতে আমাদের যে একটা ডেভেলপমেন্ট হয়েছে এই গত প্রায় 1 যুগ ধরে, এই ফ্যাক্টরিগুলো অনেক ইমপ্রুভ করেছে, সরকারের বেশ কিছু এঙ্গেজমেন্ট আছে। এবং সেক্ষেত্রে যেটা দ্বিতীয় যেই ব্যারিয়ারটা, আমরা অনেকে হচ্ছে ফলোয়ার হিসেবে কাজ করছি, যেটা ব্র্যান্ডিংয়ে একটা বড় ব্যারিয়ার। আমরা একটু ইনোভেটিভ ক্রিয়েটিভ প্রোডাক্টটাকে যদি আমরা হাইলাইট করতে চাই, আমাদের এখানে যে হিউম্যান রিসোর্স আছে, আমাদের এখানে যে পরিবেশ সুরক্ষা করে আমরা কাজ করছি। একটু আপনাকে আমি থামিয়ে দিচ্ছি, দুঃখিত। এই যে আমরা যে করতে পারছি না বা করা যাচ্ছে না, এর পেছনে কারণগুলো তো মানে যে কারণে আমাদের মার্কেটিংটা পিছিয়ে আছে সেটি বুঝতে পারছি, কিন্তু কেন ওই কাজগুলো আমরা করতে পারছি না যা করলে আমাদের মার্কেটিং এগিয়ে যেত? অর্থাৎ এই যে আমাদের ইনোভেটিভ পণ্যগুলোকে হাইলাইট করা, এটি কেন করা যাচ্ছে না? এর সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের কোনো দায়িত্বহীনতা কি আপনি দেখছেন কিনা? বা আমি যদি কম্পেয়ার করি ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়া হচ্ছে এই যেই সেক্টরগুলো নিয়ে আপনি কথা বলছিলেন শুরুতে, এই সেক্টরগুলো ওদের দেশে যে স্ট্রেংথ আছে, ওদের যে হেরিটেজ আছে, ওদের যে স্কিল আছে, নলেজ আছে, রিসোর্স আছে, এই পণ্যগুলোকে তারা ইন্টারন্যাশনাল মার্কেটে ব্র্যান্ডিং করার জন্য কিন্তু তারা আলাদাভাবে আলাদা প্রজেক্ট এবং আলাদা ইনিশিয়েটিভ নিয়ে কিন্তু তারা কাজ করছে, যেটা আমাদের দেখি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় প্রত্যেকটা এমবিসি আছে, এমবিসির আওতায় কমার্শিয়াল উইং আছে, তারা কিন্তু সেভাবে তৎপর নয়। আমরা দেখছি যে অনেক সময় তারা যে প্রফেশনাল যেই ইনিশিয়েটিভগুলো নেওয়া দরকার সেটার একটা ঘাটতি আছে। অর্থাৎ ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু একক উদ্যোক্তা ব্র্যান্ডিংটা করবে না, সেটা হচ্ছে রাষ্ট্রের উদ্যোগে কিন্তু করতে হবে। সেটা কমার্স মিনিস্ট্রি আছে, সেখানে ফরেন মিনিস্ট্রি আছে, তারা বেশ কিছু ইনিশিয়েটিভ নিতে হবে যে বাংলাদেশের এই সক্ষমতা তৈরি হয়েছে, বাংলাদেশের এই পণ্যগুলো আছে, সুতরাং এই পণ্যগুলো ওই বাজারজাতের জায়গাতে যে চ্যালেঞ্জের জায়গায় কথাগুলি আমি বললাম, সেই জায়গাতে পজিটিভ ব্র্যান্ডিং বা পজিটিভভাবে উপস্থাপন করার জন্য যেই ইনিশিয়েটিভগুলো, এটা যথেষ্ট ঘাটতি আছে। এবং সেই জায়গাতে কিন্তু আমরা পিছিয়ে পড়েছি এবং পিছিয়ে পড়ছি, যেটা কিন্তু ইন্ডিয়া, থাইল্যান্ড, ফিলিপিন, ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, ইন্দোনেশিয়া যথেষ্ট স্মার্টলি তারা উপস্থাপন করছে। সেই ক্ষেত্রে তারা ইভেন পিআর কোম্পানিগুলোকে ব্যবহার করছে ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ের জায়গাতে, ব্র্যান্ডিংয়ের জায়গাতে, পজিটিভ ইমেজ ক্রিয়েট করার জন্য যেই
ইনিশিয়েটিভগুলো পিআর কোম্পানিগুলোর মাধ্যমে তারা সাহায্য নিচ্ছে, সেই জায়গাতে কিন্তু আমরা দেখছি অনেক ক্ষেত্রেই নেগেটিভ মেসেজগুলো বা নেগেটিভ নিউজগুলো বাংলাদেশের থেকে ইন্টারন্যাশনাল মার্কেটে যে কিন্তু আমাদের এই ব্র্যান্ডিংটাকে আরও ক্ষতিগ্রস্ত করছে। এই ক্ষেত্রে আমি বলবো যে সরকারের দায়িত্ব হচ্ছে এই ব্যাপারটাকে খুব সুনির্দিষ্টভাবে উদ্যোগ নিয়ে কাজ করা, কারণ মার্কেট প্রমোশন একটা বড় ইনিশিয়েটিভ। আমাদের অনেক পণ্য আছে, অনেক উদ্যোক্তা আছে, তাদের পণ্যটা যদি স্থানীয় বাজার বা ইন্টারন্যাশনাল মার্কেটে যদি বিক্রি করার ব্যবস্থাটা যদি বাধাগ্রস্ত থাকে, মন্থর থাকে বা গতিহীন থাকে, তাহলে কিন্তু ডেভেলপমেন্টটা যেভাবে হওয়ার কথা সেটা হচ্ছে না বা হতে একটা প্রচণ্ড সংকটের মধ্যে হবে। তো এই যে সরকারকেই পদক্ষেপ নিতে হবে, অবশ্যই দায়িত্বশীল যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে পদক্ষেপ নিতে হবে, কিন্তু এই যে উদ্যোক্তাদের দিক থেকে যেটা করা সম্ভব নয় বিদেশি বাজারে, কিন্তু সরকারকে সেই বোঝানো বা সরকারকে দিয়ে কাজটি করানোর জায়গা থেকে উদ্যোক্তাদের যথেষ্ট আন্তরিকতা রয়েছে কিনা, বা তারা কি সেই জায়গাতে পৌঁছাতে পারছে কিনা সরকারকে বোঝানোর মতো জায়গাটি? এখানে উদ্যোক্তাদের আন্তরিকতার তো অভাব থাকার কোনো সুযোগ নেই, কারণও নেই, কারণ উদ্যোক্তাদের ইন্টারেস্টে সেটা করতে চায় এবং সেটা বিভিন্নভাবে সরকারকে বলার চেষ্টা হয়েছে। কিন্তু যেটা আমি মনে করি যে প্রফেশনাল জায়গাতে যে গ্যাপটা আছে বা সরকারের যে স্ট্র্যাটেজি আছে, আমরা দেখবো যে কমার্স মিনিস্ট্রিতে যারা কাজ করছে তারা হয়তো এই সেক্টরেই ছিল না এবং তারা খুব স্বল্পকালীন সময় থাকছে। আমি যদি ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করি, ইন্ডিয়াতে ট্যারিফ কমিশন, মার্কেট প্রমোশন, ব্র্যান্ডিং এবং ইন্টারন্যাশনাল মার্কেটে যে নিগোশিয়েট করার জায়গাতে যেই দায়িত্বশীল কর্মকর্তারা কাজ করেন বা ডিপার্টমেন্ট আছে, তারা কিন্তু দীর্ঘমেয়াদী ওই জায়গাতে কাজ করেন, অর্থাৎ প্রফেশনালি তাদেরকে কিন্তু আপগ্রেড করা হয় যাতে তারা ইন্টারন্যাশনাল মার্কেটের যে বিহেভিয়ারগুলো আছে সেখানে কীভাবে পজিটিভলি ইন্ডিয়ান প্রোডাক্ট, ইন্ডিয়ান ব্র্যান্ডিং, ইন্ডিয়ান ইমেজকে বিল্ড আপ করার ক্ষেত্রে কাজ করবে এবং সেই সাথে যে পলিসির জায়গাতে যেই গ্যাপগুলো আছে সেখানেও তারা কিন্তু রোল প্লে করছে এবং সেটা একটা সমন্বিত প্রক্রিয়া। আমি বিচ্ছিন্নভাবে একটা নিউজ করলে মার্কেটিং হবে না বা আমাদের ইমেজ ডেভেলপ হবে না। আমরা সামগ্রিকভাবে একটা টার্গেট করতে হবে যে আমরা 5 বছরের মধ্যে আমরা এই ধরনের ইনিশিয়েটিভগুলো নিব যার প্রেক্ষিতে এই ধরনের রেজাল্ট আসবে। সুতরাং এই জায়গাতে কিন্তু বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট কোনো প্রজেক্ট বা পরিকল্পনা নেই এবং এটি হচ্ছে বড় বাধা। সেক্ষেত্রে উদ্যোক্তারা যেটা করছে আমি একটু শেয়ার করছি, আমরা যারা এক্সপোর্ট করছি আমাদের অবস্থানটা কি, আমরা নিজেরা খরচ করে বিনিয়োগ করে ইন্টারন্যাশনাল ফেয়ারগুলোতে আমাদের প্রোডাক্ট নিয়ে যেতে হচ্ছে। গার্মেন্টসের বাইরে যতগুলো সেক্টরে যারা এক্সপোর্ট করছে, সেটা সিরামিক হোক, প্লাস্টিক হোক, জুট হোক, হোম টেক্সটাইল হোক, হাউসহোল্ড প্রোডাক্ট হোক, এভরিথিং কিন্তু যারাই এক্সপোর্ট করছে তারা কিন্তু এখানে বসে অনলাইন প্ল্যাটফর্মে সেই সুযোগটা ডেভেলপ করতে পারছে না। এটার জন্য যেহেতু বললাম পারসেপশন, আপনি একটা মেয়ে বিয়ে দিবেন বা একটা ব্যবসা করবেন, বায়ার কিন্তু একটা আস্থার জায়গাটা খুঁজে। সেই জায়গাতে আমরা যারা ইন্টারন্যাশনাল মার্কেটে বড় বিনিয়োগ করে অংশ নিচ্ছি তাদের সাথে আমাদের বিজনেসটা ডেভেলপ করছে এবং বাকি যারা উদ্যোক্তারা আছে তাদের অনেকের আর্থিক সক্ষমতার অভাব আছে, রপ্তানি উন্নয়ন ব্যুরো কাজ করছে কিন্তু খুব সীমিত পরিধিতে। যেই পরিমাণ উদ্যোক্তা আছে, যে পরিমাণ প্রোডাক্ট আছে, আমাদের বছরে কম হলেও কয়েকশো ইন্টারন্যাশনাল ফেয়ারে অ্যাটেন্ড করা দরকার যে আমাদের প্রোডাক্ট ভালো মান, যেটা আপনি শুরুতে বলছিলেন, আমাদের প্রোডাক্ট ভালো, আমাদের উদ্যোক্তা আছে, আমাদের ক্যাপাসিটি আছে। এটা যদি বায়ারদের কাছে যদি না নিয়ে যাওয়া যায় তাহলে তো বায়ারদের সেই পারসেপশনটা, পজিটিভ পারসেপশন তৈরি হবে না। শেষ খুব ছোট করে একটি প্রশ্ন করব, এই যে আমরা সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া উচিত সেটি নিয়ে কথা বললাম, উদ্যোক্তাদের পক্ষ থেকে কেমন সাড়া পাওয়া উচিত সেটি নিয়ে কথা বললাম। এই জায়গায় এই যে আপনি যেমনটি বললেন যে চায়নার চাইতে, চীনের চাইতে আমরা কি কম দামে পণ্যটি দিতে পারবো কিনা এমন প্রশ্ন বায়ারদের কাছ থেকে আসে। তো সেই জায়গায় পণ্য মান নিয়ে তো কোনো প্রশ্ন থাকছে না, তারপরও যখন আমরা দেখি আমাদের দেশের ভোক্তারা আমাদের দেশের পণ্যে আস্থা রাখতে পারছে না, সেটি কি কোনোভাবে নেগেটিভ কোনো ইনফরমেশন বায়ারদের কাছে দেয় কিনা? না, সেটা না। আসলে বিষয়টা হচ্ছে একটু ভিন্নভাবে আমি বলতে চাচ্ছি যে আমাদের উদ্যোক্তারা ভালো পণ্য তৈরি করছে কিন্তু অনেক ক্ষেত্রে ডিজাইনের একটা বড় ঘাটতি আছে, বিশেষ করে এই ধরনের হ্যান্ডমেড বা সেমি হ্যান্ডমেড প্রোডাক্টের ক্ষেত্রে। যে ইন্টারন্যাশনাল মার্কেটের ডিজাইন, যেই ট্রেন্ড আছে, ফ্যাশন আছে বা ডিমান্ড আছে, সেই অনুযায়ী পণ্য তৈরির ক্ষেত্রে যেই রিসার্চ এবং প্রোডাক্ট ডেভেলপমেন্টে গুরুত্ব দেওয়া দরকার। পাশাপাশি লোকাল মার্কেটেও যে আমরা যখন মার্কেটিং করছি অনেক ক্ষেত্রে ফলোয়ার হিসেবে উদ্যোক্তা কাজ করছে, এখানে যদি প্রোডাক্ট ডেভেলপমেন্টের ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দেয় এবং সেখানে যে সিজন অনুযায়ী যদি প্রোডাক্টগুলি ডেভেলপ করে, আমি মনে করি হাতে গোনা কিছু ব্র্যান্ড কোম্পানি কিন্তু খুব ভালো করছে। সুতরাং অন্য উদ্যোক্তারাও ভালো করবে, ফলোয়ার হিসেবে না করে যখন ক্রিয়েটিভ বা ইনোভেটিভ অ্যাপ্লিকেশনে তাদের প্রোডাক্ট ডেভেলপমেন্ট করে মার্কেটে নিয়ে যাবে, সেখানে কিন্তু সফলতা যারা উদ্যোগ নিচ্ছে তারা কিন্তু সফল হচ্ছে। এক্ষেত্রে একটা ব্যারিয়ার আছে, আমি আপনাদের মাধ্যমে উদ্যোক্তাদেরকে বলবো এই বিষয়টাকে খুব সিরিয়াসলি গুরুত্ব দিয়ে দিই। ধন্যবাদ জনাব মুন্না আপনাকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়ে আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য।
রপ্তানি পণ্য এবং মার্কেটিং নিয়ে সরাসরি কথা বলার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত ছিলেন জনাব রাশেদুল করিম মুন্না। উত্থান পতনে চলছে ঢাকার পুঁজি বাজার। গেল সপ্তাহে 3 সূচকই হারিয়েছে পয়েন্ট। বাজার মূলধন কমেছে 5,795 কোটি টাকা। দৈনিক লেনদেন কেবল একদিনই পার করেছে 500 কোটির ঘর, আর গেল মাসে কেবল 9 দিন দৈনিক লেনদেন হয়েছে 500 কোটি টাকার বেশি। অক্টোবর জুড়ে ঢাকার শেয়ার বাজার চলেছে উত্থান পতনের মধ্য দিয়ে। লেনদেনের ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয়েছে পুঁজিবাজার। গেল 4 মাসের মধ্যে সর্বনিম্ন 355 কোটি টাকা লেনদেন হয়েছে অক্টোবরে। মাসের তৃতীয় কার্যদিবসে 787 কোটি লেনদেন ছিল অক্টোবরের সর্বোচ্চ দৈনিক গড় লেনদেন। পুরো মাসে কেবল 9 দিন 500 কোটি লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। নিম্নমুখী প্রবণতার স্পষ্ট প্রভাব দেখা গেছে মাসের শেষ সপ্তাহেও। দৈনিক লেনদেন কেবল একদিনই পার করেছে 500 কোটির ঘর। আশার আলো দেখাতে পারেনি একটি সূচকও। পয়েন্ট হারিয়েছে 3 সূচকই। সপ্তাহ ব্যবধানে প্রধান সূচক হারিয়েছে প্রায় 28 পয়েন্ট। তবে খাতভিত্তিক লেনদেনে ছিল কিছুটা আশার আলো। 21 খাতের মধ্যে 12 খাতের লেনদেন ছিল ঊর্ধ্বমুখী। কমেছে বাজার মূলধনও। সপ্তাহ ব্যবধানে 5,795 কোটি 91 লাখ টাকা কমে বাজার মূলধন দাঁড়িয়েছে 6,99,547 কোটি টাকায়। শেয়ারের দাম বৃদ্ধির দিকে থাকা শীর্ষ 5 কোম্পানির মধ্যে এ ক্যাটাগরির 4টি এবং জেড ক্যাটাগরির 1টি কোম্পানি রয়েছে, আর দাম কমতির শীর্ষে 5 কোম্পানির মধ্যে এ ক্যাটাগরির 1টি এবং জেড ক্যাটাগরির 4টি কোম্পানি রয়েছে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। এবার বন্দর বাণিজ্যের খবর। চট্টগ্রাম বন্দরের নিউ মর্নিং টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে নগরীর প্রেস ক্লাবের সামনে অনশন করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল 9টায় গণ অনশন কর্মসূচি শুরু হয়েছে। এই মুহূর্তে ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন এবং বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এই গণ অনশন কর্মসূচিতে সংহতি জানিয়েছেন এবং যারা বক্তব্য রাখছেন তারা বলছেন চট্টগ্রাম বন্দরের নিউ মরিন কন্টেইনার টার্মিনাল, লালদিয়া চর সহ বন্দরের কোনো স্থাপনা বিদেশি কিংবা দেশি কোনো প্রতিষ্ঠানকে ইজারা দেওয়া যাবে না এবং তারা বলছেন যে বন্দর যে পরিমাণ রাজস্ব আয় করে সে আয় দিয়ে কিন্তু এই চট্টগ্রাম বন্দর তারা পরিচালনা করতে পারে এবং তারা বলছেন যে এই যে চট্টগ্রাম বন্দর, এই বন্দর হচ্ছে দেশের অর্থনৈতিক দ্বার এবং এই বন্দর যদি বিদেশিদের হাতে চলে যায় তাহলে কিন্তু দেশের অর্থনীতি, জাতীয় নিরাপত্তা কিংবা সার্বভৌমত্ব সবকিছু হুমকির সম্মুখে পড়বেন এবং শুধুমাত্র নিউ মরিন কন্টেইনার টার্মিনাল থেকে সরকার কিন্তু প্রতি বছর হাজার হাজার কোটি টাকা কিন্তু যে রাজস্ব আদায় করে। ফলে এই যে বন্দরের স্থাপনাগুলো যদি বিদেশিদের হাতে তুলে দেওয়া হয় তাহলে তা হবে আত্মঘাতী সিদ্ধান্ত। শুধুমাত্র যে এই যে অন্তর্বর্তী সরকার এই যে ইজারা দিচ্ছে তারা দাবি করছেন যে গত 16 বছর যে ফেসি সরকার ছিল তারাও কিন্তু চট্টগ্রাম বন্দর সহ চট্টগ্রাম বন্দরের যে বিভিন্ন টার্মিনাল স্থাপনা সেগুলো দেওয়ার পায়তারা করছিল এবং বারবারই কিন্তু যারা শ্রমিক সংগঠন কিংবা যারা বন্দরের সংশ্লিষ্ট আছেন তারা রুখে দাঁড়িয়েছেন। এবারও তারা এই যে ইজারা দেওয়ার প্রক্রিয়া সেটা তারা রুখে দাঁড়াবেন। এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে সর্বশেষ। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী ফেরদৌস লিপি। নানা সমস্যায় জর্জরিত বেনাপোল স্থলবন্দর, এতে দিন দিন কমছে এই বন্দরের ব্যবহার। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল হক। দেশের সরকার অনুমোদিত মোট 24টি স্থল বন্দর আছে। এই 24টি স্থল বন্দরের মধ্যে ভারতের সাথে আমদানি এবং রপ্তানি বাণিজ্য হয়ে থাকে 16টি বন্দর দিয়ে। দুর্বল অবকাঠামোর কারণে ব্যবসায়ীদের আমদানি রপ্তানি বাণিজ্যের চাহিদা না থাকায় অন্য যে 8টি বন্দর রয়েছে 8টি বন্দর কিন্তু বাণিজ্যিক দিক থেকে একবার নিষ্ক্রিয় রয়েছে। বেনাপোল স্থল বন্দর থেকে ভারতের কলকাতা শহর দূরত্ব মাত্র 84 কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার কারণে প্রথম থেকেই এই বন্দর দিয়ে রয়েছে ব্যবসায়ীদের আমদানি রপ্তানির সবচেয়ে বেশি চাহিদা। তবে আমরা দেখতে পাচ্ছি এই বন্দরটি দুর্বল অবকাঠামো এবং চরমভাবে বাণিজ্য নিরাপত্তাহীনতার কারণে কয়েক বছর ধরে কিন্তু এই বন্দরটিতে আমদানি রপ্তানি বাণিজ্যের
অবস্থা খুব নাজুক। ফলে যারা ক্ষতিগ্রস্ত হয়ে ব্যবসায়ীরা আমরা দেখতে পেয়েছি বেনাপোল বন্দর ছেড়ে তারা অন্যান্য বন্দর দিয়ে চলে গেছে। ফলে বেনাপোল স্থল বন্দরটি যে বাণিজ্যিক দিক থেকে যে শীর্ষ অবস্থানে ছিল সেই জৌলুস কিন্তু হারাতে বসেছে। বাংলাদেশ স্থল বন্দরের যে তথ্য আমাদেরকে বলছে দেশে যে 16টি বন্দর দিয়ে আমদানি রপ্তানি হয়েছে গত অর্থ বছরে দেখা গেছে 16টি স্থল বন্দরের মধ্যে সবচেয়ে বেশি আমদানি হয়েছে এই ভোমরা স্থল বন্দর দিয়ে। ভোমরা স্থল বন্দরে 60,155টি ট্রাকে ভারত থেকে আমদানি হয়েছে 21,44,900 মেট্রিক টন পণ্য। অন্যদিকে বেনাপোল বন্দর দিয়ে আমদানি হয়েছে 95,899টি ট্রাকে মাত্র 20,11,267 মেট্রিক টন। অর্থাৎ গত অর্থ বছরে আমদানি বাণিজ্য থেকে প্রথম অবস্থান ছিল ভোমরা বন্দর এবং দ্বিতীয় অবস্থানে দেখা গেছে যে বেনাপোল বন্দরের অবস্থান। সাম্প্রতিক এসব ব্যবসায়ীদের এই সমস্ত সমস্যা নিয়ে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ বেনাপোলে তারা বৈঠক বসেছেন এবং বৈঠকে বর্তমান পরিস্থিতি তারা শুনেছেন এবং এই আমদানি রপ্তানি বাণিজ্যের যে সুষ্ঠু পরিবেশ সেটি ফিরিয়ে আনার জন্য তারা ব্যবসায়ীদেরকে আশ্বস্ত করেছেন। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে আমদানি এবং রপ্তানি পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ। বেনাপোল স্থলবন্দর থেকে সরাসরি সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী আজিজুল হক। দেখছেন এই সময়ের বাণিজ্য। ষড়ঋতু দেশে এখন হেমন্ত, প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। গ্রাম বাংলার মাঠে মাঠে শুরু হয়েছে ধান কাটা, মাড়াই ও ঘরে তোলা। মানিকগঞ্জে চলতি মৌসুমে আমনের বাম্পার ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে। মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য, রমজান আলীর ছবিতে প্রতিবেদন। ঋতু পরিক্রমায় এখন হেমন্ত। গ্রীষ্মের খরতাপ ও বর্ষার ভেজা ভাব পেরিয়ে প্রকৃতিতে এক নীরব মাধুর্য। কিছুটা শীতের ছোঁয়ায় আকাশ থাকে নীল, আর সূর্যের আলোতে মৃদু উষ্ণতা। সকালে রোদে মুক্তোর মতো ঝিকিমিকি করে শিশিরে ভেজা ঘাস, আর বাতাসে পাকা ফসলের মিষ্টি ঘ্রাণ। হেমন্ত মানে গ্রাম বাংলায় ধান কাটার উৎসব। কৃষিজীবী মানুষের জীবনের আনন্দ আর পরিশ্রমের মিশেল এই ঋতু। হেমন্ত যেন ঐতিহ্য আর একতার প্রতিফলন। মানিকগঞ্জে চলতি মৌসুমে আউশ, আমন ও কালো মানিক সহ বিভিন্ন জাতের ধানের বাম্পার ফলন হয়েছে। ধান মাড়াই করে শুকানোর পর তোলা হবে ঘরে, এরপর হবে পিঠাপুলির উৎসব। 3 সিজন ধান বোনা হয়েছে, ফসলও কিন্তু আমরা ভালো পাইছি। এইরকম ফসল হলে পরে আমাকে গ্রামে কোনো অবস্থা ভালোই থাকবে। হেমন্ত নিতে তো ধান কাটতে আছি, খুব ভালোই লাগতেছে। কৃষকের মনে আনন্দ হলো যে সে নতুন করে পিঠা তৈরি করবে, খাবে, এবং তাদের একটা নবান্ন উৎসবের মতো একটা আমেজ তৈরি হয়েছে সারা মানিকগঞ্জে। এই আমেজ শুধু মানিকগঞ্জে না, সারা বাংলাদেশে এই আমেজ শুরু হয়েছে। মানিকগঞ্জে চলতি মৌসুমে 13,000 হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। নিষেধাজ্ঞা ও বৈরী আবহাওয়ার পর ইলিশের আশায় সাগরে যাচ্ছেন কক্সবাজারের লাখো জেলে। প্রতিটি ঘাটে ট্রলারে জাল, রশি, তেল ও বরফ তোলার ব্যস্ততা। জলদস্যুদের ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার তাগিদ মৎস্য ব্যবসায়ীদের। সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। কক্সবাজার শহরের মাঝির ঘাট, জেলেদের ব্যস্ততার শেষ নেই। সাগরে যেতে নিচ্ছেন প্রস্তুতি। শুধু মাঝির ঘাট নয়, কক্সবাজার শহরের বাঁকখালী নদীর 6 নম্বর ফিশারি ঘাট, নুনিয়ার ছড়া সহ চেয়ারম্যান ঘাটে ট্রলারে অবস্থান করছে জেলেরা। সাগরে মাছ শিকারে যেতে ট্রলারে তারা মহাব্যস্ত। তারা বলছেন ইলিশের আশায় উপকূল ছাড়ছেন তারা। মাছ পেলেই হাসি ফিরবে মুখে। তেল লইছি, বরফ লইছি, আপনার চাল লইছি। এখন আল্লাহর উপর নির্ভর করিয়া আমরা সাগরে রওনা দিছি। জেলেরা বলছেন চলতি বছরের সাগরে ইলিশ তেমন ধরা পড়েনি। বারবার বৈরী আবহাওয়ায় উপকূলে বেকার সময় পার করেছেন তারা। অনেক ব্যবসায়ী ঋণ পরিশোধের জন্য বিক্রি করে দিয়েছেন ট্রলার। আবহাওয়া খারাপ ছিল, তাও যেতে পারিনি। এই কদিন বন্ধ ছিল, এখন যাইতে আছি ইলিশ মাছের আশায়। ইলিশ মাছ খাইলে মনে হয় নিজের পেট চলবে। বাচ্চারা আমরা বর্ডারে আমাদেরকে দেখা দেয়,
মাছ না হলে আমাদেরকে টাকা দেয় না। এখন সাগর অনেকটা শান্ত, তবে এই সময়ে বাড়ে জলদস্যুদের দৌরাত্ম্য। তাই সাগরে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর দাবি ট্রলার মালিক ও মৎস্য ব্যবসায়ীদের। জেলেরা যাতে নিরাপত্তাভাবে নিরবিচ্ছিন্নভাবে তারা যাতে মাছ ধরতে পারে সেই জন্য জলদস্যুতা থেকে মুক্ত রাখার জন্য, জলদস্যু থেকে দূরে থাকার জন্য আমরা কোস্টগার্ড এবং নৌবাহিনীর তৎপরতা বাড়ানোর জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। কক্সবাজারে নিবন্ধিত ও অনিবন্ধিত নৌযান রয়েছে ৬,০০০-এর বেশি, আর ১ লাখের বেশি জেলে থাকলেও নিবন্ধিত জেলের সংখ্যা ৬৪,০০০ জন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মুন্সিগঞ্জের মীরকাদিম আড়তে ইলিশ ঘিরে চলছে জমজমাট বেচাকেনা, কিন্তু বিক্রি হচ্ছে চড়া দরে। কেজি ওজনের ইলিশের দাম উঠেছে ২২০০ টাকা। এদিকে মেহেরপুরের বাজারে সরবরাহ বাড়ায় নাগালের মধ্যে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। দাম পড়ে যাওয়ায় ক্রেতার মুখে হাসি ফুটলেও চিন্তার ভাঁজ পড়েছে কৃষকের কপালে। শিশির ভেজা হেমন্তের ভোরে ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে সরগরম মুন্সিগঞ্জের মীরকাদিম মাছের বাজার। শনিবার ছুটির দিনে পর্যাপ্ত পরিমাণে উঠেছে বড় আকারের ইলিশ। তারপরও 2 দিনে কেজি ওজনে এক একটি ইলিশের দাম 200 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 2100 থেকে 2200 টাকায়। 1.5 কেজির দাম পড়ছে 2600 টাকা পর্যন্ত। ইলিশের দাম অনেক বেশি, ইলিশ মাছের দাম এত বেশি রাখতেছে, দামটা বেশি কারণ মাছ বড় মাছ কম। ক্রেতারা জানান, শুধু ইলিশ নয়, রুই, কাতল, চিতল সহ সামুদ্রিক হিমায়িত হাটে তোলা সব মাছই বিক্রি হচ্ছে বাড়তি দামে। এজন্য চাহিদা বৃদ্ধিকে দায়ী করছেন আড়তদাররা। এদিকে মেহেরপুরের বাজারে আমদানি বাড়ার সঙ্গে সঙ্গে নাগালের মধ্যে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। দামের নিম্নমুখিতায় ক্রেতাদের মুখে হাসি ফুটলেও চিন্তার ভাঁজ জমেছে কৃষকের কপালে। শুরুতে যেসব সবজির দাম সেঞ্চুরি হাঁকাচ্ছে, এখন তা কমে নেমেছে 30 থেকে 40 টাকায়। মেহেরপুর বড়বাজার কাঁচামাল আড়তে প্রতিদিন 50 থেকে 60 লাখ টাকার কাঁচামাল পণ্য আমদানি হচ্ছে। রিমু সিদ্দিক, সময় সংবাদ। দেখছেন এই সময়ের বাণিজ্য। টানা 9 মাস বন্ধ থাকার পর আজ থেকে সেন্ট মার্টিন ভ্রমণে সরকারি নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। এর জন্য এমভি কর্ণফুলী ও এমভি 12 আউলিয়া নামে 2টি জাহাজকে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু কক্সবাজার সেন্ট মার্টিন রুটে লোকসানের শঙ্কায় জাহাজ ছাড়ছেন না মালিকরা। এই মুহূর্তে কক্সবাজার শহরের BIWTA ঘাটে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে প্রবালদ্বীপ সেন্ট মার্টিন। দীর্ঘ 9 মাস বিরতির পর পর্যটকরা আবারও সেন্ট মার্টিন দ্বীপে যেতে পারবেন, কিন্তু এখন পর্যন্ত যে 2টি জাহাজকেও অনুমতি দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে সেন্ট মার্টিন যাতায়াতের জন্য কক্সবাজার থেকে সেন্ট মার্টিন, কিন্তু জাহাজ কর্তৃপক্ষ জাহাজ ছাড়ছে না। এরই মধ্যে BIWTA ঘাটে কোনো ধরনের জাহাজ আসেনি, জাহাজের কোনো কর্তৃপক্ষ আসেনি, যার কারণে অনেক পর্যটক টিকিট কেটে সেন্ট মার্টিন যাওয়ার জন্য এসেছিল BIWTA ঘাটে। তার মধ্যে বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে, তারা এসে খুব হতাশ হয়ে পড়েছেন। তারা বলছেন সেন্ট মার্টিন যাওয়ার জন্য এসেছিলেন, কিন্তু জাহাজ না ছাড়াতে বা টিকিট বিক্রি না করাতে তারা যেতে পারেনি, যার কারণে তারা খুব হতাশ এই বিষয়টি বলেছে। তবে আমরা দীর্ঘ প্রক্রিয়া শেষে আমরা জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা যে বিষয়টি বলছে, যেহেতু দিনে গিয়ে দিনে সেন্ট মার্টিনে যাওয়াটা খুব দুরূহ হয়ে পড়ে, যদি যেতে 8 থেকে 9 ঘন্টা আবার আসতে 8 থেকে 9 ঘন্টা লাগে, সেই ক্ষেত্রে তারা সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের আগ্রহী নয় সেই বিষয়টি জানিয়েছে। এবং পর্যটকদের যে আগ্রহী সেটিও অনেকটাই কম সেটি বলছে। তবে প্রশাসন যেটি বলছে, কক্সবাজার জেলা প্রশাসন যেটি বলছে সেটি ভিন্ন কথা। তারা বলছে জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে তারা যোগাযোগ করেছে, যাতে দ্রুত সময়ের মধ্যে জাহাজ ছাড়া যায় সেই ব্যবস্থা করছেন। একই সঙ্গে টিকিট বিক্রির যে ওয়েব পোর্টাল সেটিও ওপেন করা হয়েছে এবং পর্যায়ক্রমে পর্যটকরা এখন নভেম্বর মাসে দিনে গিয়ে দিনে আসতে পারবেন এবং আগামী ডিসেম্বর জানুয়ারি মাসে পর্যটকরা 2000 করে যেতে পারবেন সেন্ট মার্টিনে এবং রাত্রি যাপন করতে পারবেন। তো এই ছিল আমার কাছে সবশেষ। BIWTA ঘাট থেকে সবশেষ জানাচ্ছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। প্রায় 3 মাস পর দৃশ্যমান হলো রাঙামাটির ঝুলন্ত সেতু। প্রত্যাহার করা হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞাও। এতে আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে পর্যটন স্পটটি। হেফাজত সবুজে পাঠানো তথ্য ও রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। পূর্ব ও পশ্চিমে সবুজে ঘেরা ছোট বড় পাহাড়, অন্যদিকে স্বচ্ছ পানি, তার মাঝে নয়নাভিরাম ঝুলন্ত সেতু।
গত 30 জুলাই কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় ডুবে যায় রাঙ্গামাটির ঝুলন্ত সেতু। পানি কমায় 23 অক্টোবর আবারও তা দৃশ্যমান হয়। বর্তমানে দর্শনার্থীদের জন্য পর্যটন কেন্দ্রটি উন্মুক্ত করতে প্রস্তুতি চলছে কর্তৃপক্ষের। এটা অনেকদিন ডুবান ছিল পানির মধ্যে, আমরা অনেক ডাকি, এটা আমরা যাতায়াত করতে পারছি, অনেক ভালো লাগলো। ডুবে থাকার কারণে এটা অনেকে দেখতে পারে নাই, আজকে আমরা আসার পর দেখলাম এটা আবার দেখার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে, পানি কমে গেছে। টাকা পয়সা খরচ করে আসছি, তার মানে বিফলে যায় নাই। আগে ডুবানো ছিল তখন বেচা কিনা কম হয়েছে, এখন বীজটা যখন উঠে গেছে এখন বেচা কিনা মোটামুটি হইতেছে। ঝুলন্ত সেতুটির সংস্কার শেষ হলে পর্যটকদের ভিড় বাড়ার পাশাপাশি ব্যবসায়ীরাও লোকসান কাটিয়ে উঠতে পারবেন, জানালো পর্যটক কর্পোরেশন। সামনে যে পর্যটন মৌসুম, আগত টুরিস্টরা তারা কাঙ্ক্ষিত বিনোদন উপভোগ করতে পারবে এবং আমাদের যে 3 মাসে যে একটা আর্থিক ক্ষতি হয়েছে তা আমরা পুষিয়ে নিতে পারবো। প্রতি বছর 1 লাখের বেশি মানুষ ঝুলন্ত সেতু দেখতে রাঙ্গামাটি আসেন। সময় সংবাদ, রাঙ্গামাটি। রাজশাহীতে অনুষ্ঠিত হলো শিশু কিশোরদের প্রতিভা যাচাইয়ের সবচেয়ে বড় প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডারের আঞ্চলিক বাছাই পর্ব। শুক্রবার দিনব্যাপী নগরীর অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে রাজশাহী জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত 1600 শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা ও উপস্থিত বক্তব্যে তাদের প্রতিভা ও দক্ষতা তুলে ধরেন। প্রতিটি গ্রুপ থেকে বিজয়ী 3 জন করে পরের ধাপের জন্য নির্বাচিত হন। এরপর বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তারা। মার্কস অলরাউন্ডারের 3টি গ্রুপ থেকে সেরা 3 অলরাউন্ডার প্রত্যেকে পাবে 15 লাখ টাকার শিক্ষাবৃত্তি এবং বিভিন্ন পর্যায়ে বিজয়ীরা পাবেন সর্বমোট 1 কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবুল খায়ের গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার রিশাদ হোসেন। এবার মুক্তবাজারের খবর। চীনা পণ্যে মার্কিন শুল্ক 10% কমানোর মার্কিন প্রতিশ্রুতির প্রভাব পড়েছে খাদ্যপণ্যের বিশ্ববাজারে। শনিবার বেড়েছে সয়াবিন বীজ, সূর্যমুখী তেল এবং ক্যানোলার দাম, তবে দাম কমেছে পাম অয়েলের। যুক্তরাষ্ট্র চীন বৈঠকে নতুন মোড় নিয়েছে দুই দেশের বাণিজ্য যুদ্ধ। দুই রাষ্ট্রপ্রধানের ফলপ্রসূ আলোচনায় চীনা পণ্যের ওপর থেকে 10% শুল্ক হ্রাসের প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন। এর প্রভাব পড়েছে বিশ্বের খাদ্যপণ্যের বাজারে। ট্রেড ইকোনমিক্সের তথ্য, মাস ব্যবধানে 8.56% বেড়েছে সয়াবিন বীজের দাম। একদিনেই 8.5 সেন্ট বেড়ে প্রতি বুশেল অপরিশোধিত সয়াবিন বিক্রি হচ্ছে প্রায় $11। ঊর্ধ্বমুখী সূর্যমুখী তেলের দাম 1 মাসে 3.82% বেড়ে শনিবার প্রতি টন এই তেল বিক্রি হয়েছে $1,589। 1 মাসে 2.57% বেড়ে প্রতি টন ক্যানোলা বিক্রি হচ্ছে $443.26। তবে কমতির দিকে পাম তেলের দাম। একই দিনে $13 বেশি কমে গিয়ে প্রতি টন এই তেল বিক্রি হচ্ছে $1,001.79। মাস ব্যবধানে কমেছে 4.21%। অন্তরাসেন, সময় সংবাদ। দেখছেন এই সময়ের বাণিজ্য। যুক্তরাষ্ট্রে 1 মাস ধরে চলছে শাটডাউন। বাজেট ইস্যুতে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের দ্বন্দ্বে থমকে আছে প্রশাসন। বেতন পাচ্ছেন না লাখো সরকারি কর্মী। খাদ্য সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় অনিশ্চয়তায় পড়েছেন কোটি মানুষ। এরই মধ্যে সিনেটে 60 ভোটের বদলে 51 ভোটেই বিল পাশের সুযোগ তৈরির দাবি তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অক্টোবরের 1 তারিখে শুরু হওয়া শাটডাউন বা সরকার অচলাবস্থা এখন মার্কিন ইতিহাসের দ্বিতীয় দীর্ঘতম। 1 মাস পেরিয়ে গেলেও বাজেট নিয়ে সমঝোতায় পৌঁছাতে পারেনি রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা। বাজেট পাশে ব্যর্থ হওয়ার পর থমকে গেছে প্রশাসন। প্রায় 7,30,000 কর্মী বিনা বেতনে কাজ করছেন। ছুটিতে আছেন আরও 6,70,000 কর্মী। ডেমোক্র্যাটরা আপোষ না করলে ব্যাপক কর্মী ছাঁটাই করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সবচেয়ে বড় আঘাত এসেছে নিম্ন আয়ের জনগোষ্ঠীর উপর। 4,20 লাখ মার্কিন নাগরিক যে খাদ্য সহায়তা পেতেন তা এই সপ্তাহে বন্ধ হওয়ার দ্বার প্রান্তে। খাদ্য সহায়তা চালু রাখতে ডেমোক্রেটরা $5 বিলিয়ন জরুরি তহবিল ব্যবহার করার আহ্বান জানালেও হোয়াইট হাউস জানিয়েছে আইনগতভাবে ওই তহবিল ব্যবহার করা সম্ভব নয়। স্বাস্থ্য বীমা ভর্তুকি নবায়ন না হলে প্রিমিয়াম বেড়ে যেতে পারে গড়ে 114%, যা মারাত্মকভাবে প্রভাব ফেলবে 2 কোটিরও বেশি মানুষের জীবনে।
এরই মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, ডেমোক্রেটরা সম্পূর্ণ পাগল হয়ে গেছে, এখন সময় এসেছে ফিলবাস্টার নিয়ম তুলে নিউক্লিয়ার অপশন চালু করার। এতে 60 ভোটের বাধা তুলে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ 51 ভোটে বিল পাশের সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে ডেমোক্রেটদের বাধা এড়িয়ে দ্রুত সরকারি কার্যক্রম চালুর পথ খুলতে চান ট্রাম্প। তবে এ নিয়ে রিপাবলিকানদের মধ্যেই দেখা দিয়েছে মতভেদ। অনেকে ট্রাম্পের এই বক্তব্যের সমর্থন করলেও কেউ কেউ স্পষ্টভাবে এর বিরোধিতা করেছেন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ও কানাডা নতুন করে বাণিজ্য আলোচনা শুরু করবে না। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের বক্তব্য ব্যবহার করে বানানো বিজ্ঞাপনের জন্য কানাডার প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করলেও নিজের অনড় অবস্থানের কথা জানিয়েছেন ট্রাম্প। গেল অক্টোবরে নতুন মোড় নেয় যুক্তরাষ্ট্র কানাডা বাণিজ্য যুদ্ধ। 4 দশক আগের সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের একটি শুল্ক বিরোধী বিজ্ঞাপন সম্প্রচার করা হয় কানাডার অন্টারিওতে। তাতে বেজায় চটে যান বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জেরে কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত সহ দেশটির পণ্যের ওপর আরও 10% শুল্ক বৃদ্ধির ঘোষণা দেয় ওয়াশিংটন। নতুন করে কানাডার সঙ্গে কোনো বাণিজ্য আলোচনা শুরু করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কানাডার প্রধানমন্ত্রী ওই বিজ্ঞাপনের জন্য তার কাছে দুঃখ প্রকাশ করলেও দুই দেশ এখন আর আলোচনা পুনরায় শুরু করবে না। ডোনাল্ড রিগান শুল্ক পছন্দ করতেন এবং কানাডা এটিকে অন্যভাবে দেখানোর চেষ্টা করেছে। এটা তাদের ভুল ছিল, এজন্য তারা ক্ষমাও চেয়েছে। কানাডার মোট রপ্তানির প্রায় 75% যুক্তরাষ্ট্রে যায়। তবে ট্রাম্প প্রশাসনের আরোপিত নতুন শুল্ক নীতির কারণে এই বাণিজ্যে দেখা দিয়েছে বড় ধরনের অস্থিরতা। অন্তরা সেন, সময় সংবাদ। জাপানের রাজধানী টোকিওতে শ্রম, সময় আর প্রযুক্তির নিখুঁত সমন্বয়ে গড়ে উঠেছে শিনজুকু স্টেশন। প্রতিদিন গড়ে 35 থেকে 37 লাখ যাত্রী স্টেশনটি ব্যবহার করে বিভিন্ন গন্তব্যে ছুটে যান। যাত্রী সুবিধা নিশ্চিত করতে স্টেশনটিতে রয়েছে 36টি প্ল্যাটফর্ম, 200-র বেশি বহির্গমন পথ, বিস্তৃত আন্ডারগ্রাউন্ড, যার গভীরতা প্রায় 4 তলা একটি বিল্ডিংয়ের সমান। বিস্তারিত শাকিল মাহমুদের রিপোর্টে। জাপানের রাজধানী টোকিওর শিনজুকু স্টেশন প্রতিদিন যেখানে ভিড় জমায় প্রায় 35 থেকে 37 লাখ যাত্রী। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম থাকা এই স্টেশনকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ব্যস্ত রেল স্টেশন। এখানে চলছে 5টি রেল কোম্পানির ট্রেন। প্রতিদিন একযোগে ছুটে চলে কয়েক হাজার ট্রেন, কিন্তু আশ্চর্যের বিষয় সময়সূচি থেকে 1 মিনিটও দেরি হয় না। পুরো স্টেশন জুড়ে রয়েছে অত্যাধুনিক স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা, স্মার্ট গেট আর যাত্রী সেবায় নিয়োজিত শত শত কর্মী। শিনজুকু স্টেশন দিয়ে চলে মোট 5টি রেল কোম্পানির ট্রেন, জেআর ইস্ট, কেইও, ওদাকিও, টোকিও মেট্রো ও তোইয়ু সাবওয়ে। প্রতিদিন প্রায় 35 থেকে 37 লাখ মানুষ যাতায়াত করেন এই একক স্টেশন দিয়ে। প্রতি 3 মিনিট অন্তর নতুন ট্রেন ছাড়ে শিনজুকু স্টেশনে, আর গড়ে প্ল্যাটফর্মে ট্রেন অবস্থান করে মাত্র 18 সেকেন্ড। সময় মেনে চলার এই নিখুঁত ব্যবস্থাপনা নিশ্চিত হয় স্টেশনের অটোমেটেড কন্ট্রোল সিস্টেম ও রিয়েল টাইম মনিটরিং এর মাধ্যমে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি প্ল্যাটফর্মে রয়েছে সেফটি ডোর, ক্যামেরা ও সিগন্যাল সেন্সর। প্রতিবন্ধী, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের প্রতিদিন সহায়তা দিয়ে থাকে শত শত প্রশিক্ষিত কর্মী। দিনের শুরু থেকে শুরু করে রাতের শেষ ট্রেন পর্যন্ত শিনজুকু স্টেশন চলছে নিরবিচ্ছিন্ন ছন্দে। এটা শুধু গণপরিবহন নয়, এটা টোকিওর প্রতিদিনের জীবনধারার চিত্র। টোকিওর শিনজুকু স্টেশন থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ, জাপান। এই ছিল এই সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন মনির হোসেন। ধন্যবাদ আলী। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।